বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের জন্য নির্মিত প্লান্ট প্যাথোলজি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শুরু করছি বৈশ্বিক করোনায় পিছিয়ে থাকা এদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস কার্যক্রমের প্লান্ট প্যাথোলজি বিষয়ের আলোচ্য বিষয় বীজ রোগতত্ত্ব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নেই। আলোচ্য সূচিতে আছে বীজ রোগতত্ত্বের পরিসর বা উদ্দেশ্যসমূহ, বীজে প্যাথোজেনের স্থানান্তর প্রক্রিয়াসমূহ, প্যাথোজেনের বাহক হিসাবে বীজের গুরুত্ব, বীজের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি, বীজবাহিত রোগসমূহ, বীজবাহিত রোগ দমন পদ্ধতি এবং বীজের সঙ্গরোধ ও সঞ্চয়গারে বীজের ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক উদ্ভিদ রোগতত্ত্ব কী। প্যাথোলজির যে শাখায় বীজের রোগ, বীজবাহিত রোগ এবং এর দমন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বীজ রোগতত্ত্ব বলে। বীজ রোগতত্ত্বের উদ্দেশ্যসমূহের মধ্যে অন্যতম হল বীজবাহিত রোগসমূহ সম্বন্ধে আলোচনা করা, বীজবাহিত রোগ জীবাণু সম্পর্কে আলোচনা করা, বীজবাহিত রোগের স্থানান্তর কৌশল সম্বন্ধে জানা, বীজবাহিত রোগের বিস্তারে ও বিকাশে বিভিন্ন ফ্যাক্টর সম্বন্ধে জ্ঞান অর্জন করা, বীজবাহিত রোগ জীবাণু শনাক্ত করার উপায় নির্ধারণ করা, বীজবাহিত রোগসমূহ দমনে কার্যকরী ব্যবস্থা সম্বন্ধে আলোকপাত করা এবং সঙ্গনিরোধ সম্পর্কে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবার জানব বীজে প্যাথোজেন স্থানান্তরের প্রক্রিয়াসমূহ। প্যাথোজেন স্থানান্তরে বীজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আক্রান্ত বীজের মাধ্যমে বিভিন্ন উপায়ে অন্য উদ্ভিদে যেমন রোগ স্থানান্তরিত হতে পারে, তেমনি রোগাক্রান্ত উদ্ভিদ দ্বারাও বীজ আক্রান্ত হওয়ার ফলে বীজের দেহে প্যাথোজেনের স্থানান্তর ঘটতে পারে। বীজের মাধ্যমে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, নেমাটোড ইত্যাদি বিভিন্ন রকম প্যাথোজেন স্থানান্তরিত হতে পারে। ছত্রাকের হাইপা যেমন মেলামস্পোরা এসপি স্পোর, যেমন পাক্সিনিয়া, ড্রোসেলিয়া এবং টিলিটিয়া স্ক্লেরেশিয়াম, সপুষ্পক উদ্ভিদের বীজ, ব্যাকটেরিয়ার কোষ, ভাইরাস ইত্যাদি বীজ দ্বারা বাহিত হয়। এক কথায় অসংখ্য রোগের প্যাথোজেন বীজবাহিত। আবার আক্রান্ত পোষক থেকে প্যাথোজেন নানাভাবে সুস্থ বীজেও স্থানান্তরিত হয়। এটি একটি চক্রাকার প্রক্রিয়া। এছাড়া কিছু কিছু বীজে প্যাথোজেন সমূহ ভ্রূণ অবস্থায় সুপ্ত থাকে। পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে জীবাণুসমূহ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বীজের মারাইকালে ও পরিচর্যার সময় বীজ থেকে বীজে প্যাথোজেন স্থানান্তরিত হয়। আবার বায়ুমণ্ডলের আবহাওয়া অনুকূলে হলে প্যাথোজেন বায়ুর সাহায্য দ্রুত পোষক থেকে আরেক পোষকে স্থানান্তরিত হয়। এবার জানব বীজবাহিত রোগসমূহ সম্পর্কে। বীজ রোগতত্ত্বের জনক পল নিয়ারগার্ট 1976 সালে ভারতে অনুষ্ঠিত এক সেমিনারে বলেন, সমগ্র পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র বীজবাহিত বিভিন্ন রোগের জন্য যে ক্ষতি সাধিত হয় তার পরিমাণ দক্ষিণ আমেরিকায় বছরে যে পরিমাণ ফসল উৎপন্ন হয় তার সমান। তার এই উক্তি থেকে বীজবাহিত রোগের ক্ষতির ভয়াবহতা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা লাভ করা যায়। বীজের মাধ্যমে, শস্যর মাধ্যমে রোগ এক স্থান থেকে অন্য স্থানে, এমনকি এক দেশ থেকে অন্য দেশেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশে খাদ্যশস্যর 110টি রোগের মধ্যে 41টি, আঁশ জাতীয় ফসলের 33টি রোগের মধ্যে 15টি এবং ডাল জাতীয় ফসলের 109টি রোগের মধ্যে 16টি। এছাড়া শাকসবজির 117টি রোগের মধ্যে 32টি হলো বীজবাহিত রোগ। বাংলাদেশে বীজবাহিত রোগের কারণে প্রায় 7 লক্ষ টন খাদ্য কম উৎপন্ন হয়, যার মূল্য প্রায় 146 কোটি টাকা। এছাড়া সংরক্ষিত অবস্থায় ক্ষতির পরিমাণ আরও 143 কোটি টাকা।
বীজবাহিত রোগের কারণে পাটের ফলন 10% কম হয়, যার ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। বীজবাহিত জীবাণু দ্বারা সংঘটিত শস্যের কিছু রোগের নাম ও প্যাথোজেনের নাম উল্লেখ করা যাক। যেমন ধানের ব্রাউন স্পট অফ রাইস রোগের জন্য ড্রেসোলেরা অরিজি জীবাণু দায়ী থাকে। গম লুজ স্পট অফ হোয়েট এই রোগের জন্য আস্টিলিগো ট্রিটিকাম জীবাণু দায়ী থাকে। এছাড়া পাটের জন্য স্টিম রোট অফ জুট এক্ষেত্রে ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা। এছাড়া মসুর ডালের জন্য ফুট অফ রোট রোগে ফিউজিয়াম এসপি রোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। এবার জানবো রোগমুক্ত বীজ উৎপাদন পদ্ধতি সম্পর্কে। ভালো ফসল উৎপাদনের পূর্ব শর্তই হলো রোগমুক্ত সুস্থ বীজ ব্যবহার করা। বীজ শস্য সঠিক ব্যবস্থাপনার দ্বারা বীজবাহিত রোগ দমন করে এই উদ্দেশ্য সাধন করা যায়। সুস্থ বীজ উৎপাদনের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। তার মধ্যে অন্যতম হলো যেমন স্থান নির্বাচন। রোগের প্রাদুর্ভাব এবং বীজের সংক্রমণে জলবায়ু ও পারিপার্শ্বিক অবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই সুস্থ বীজ উৎপাদনের জন্য এ সকল বিষয়ে বিশেষ নজর রেখে শস্য বীজ উৎপাদনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। এরপর উপযুক্ত শস্য পর্যায়ক্রম। যথাযথ শস্য পর্যায়ক্রম অবলম্বন ও কিছু সময়ের জন্য জমি অনাবাদি রেখে মৃত্তিকাবাহিত রোগ জীবাণুর সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এরপর ফসলের জাত নির্বাচন। কোনো ফসলের শস্য বীজ উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাতের বীজ ব্যবহার করা যেতে পারে। এছাড়া অনুমোদিত বীজের ব্যবহার বলতে অনেকগুলো বীজের মধ্যে সামান্য পরিমাণ বীজবাহিত রোগ জীবাণুর ইনোকুলাম থাকলেও তার জন্য ওই ফসলে মহামারী দেখা দিতে পারে। তাই বীজ উৎপাদনের জন্য অনুমোদিত রোগমুক্ত এবং রোগ প্রতিরোধী জাতের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা উচিত। এছাড়া রাসায়নিক দ্রব্য সিঞ্চন এবং প্রক্রিয়াজাতকরণ, আবহাওয়ার অবস্থা, রোগবাহক পতঙ্গের উপস্থিতি ইত্যাদির কথা বিবেচনা করে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হয়। অতঃপর সংগৃহীত বীজকে উপযুক্ত পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়। আর এভাবেই আমরা রোগমুক্ত বীজ উৎপাদন করতে পারি। বীজের সঙ্গরোধ কি? সঙ্গনিরোধ আইনটি 1912 সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রচলিত হয়। বীজের বা উদ্ভিদ প্রজনন অঙ্গের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে বা অঞ্চলে যাতে রোগ জীবাণু ছড়াতে না পারে তার জন্য বিধিনিষেধ করাকেই সঙ্গনিরোধ আইন বলে। এই নিয়ন্ত্রণ বিধির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে আনিত বীজ আমদানিকারক দেশের প্রবেশ বন্দরে পরীক্ষা করে দেশের অভ্যন্তরে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয় বা অনুপযোগী হলে ধ্বংস করা হয় বা ফেরত দেওয়া হয়। এই আইনের বিধিনিষেধই হলো সঙ্গনিরোধ। সঙ্গনিরোধ ব্যবস্থার মাধ্যমে উদ্ভিদ রোগ বিস্তার যথেষ্ট পরিমাণ কমে গেলেও বাস্তবে অনেক সময় রোগাক্রান্ত বীজ বা গাছ যথাযথভাবে পরীক্ষা করা সম্ভব হয় না। এর প্রধান কারণ হচ্ছে বীজ অনেকদিন ধরে কোনো রোগ জীবাণুর আবাসস্থল হিসেবে কাজ করে। খামের মধ্যে করেও কিছু কিছু বীজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব। বহু বীজের মধ্য থেকে নমুনা বীজ পরীক্ষা করে অনেক সময় রোগ জীবাণুর স্বল্পতার কারণে জীবাণু নাও পাওয়া যেতে পারে। আমরা যদি সঙ্গনিরোধকে কার্যকর করতে পারতাম তাহলে দ্রুত ও নির্ভুলভাবে বীজ পরীক্ষার পদ্ধতি বের করার প্রয়োজন। রপ্তানিকারক দেশে উৎপন্ন বীজের মধ্যে কোনো রোগ জীবাণু সংক্রমণ নেই সে ব্যাপারে প্রত্যয়নপত্র দিতে হবে। রপ্তানিকৃত বীজের রপ্তানিকারক দেশ প্রবেশের পূর্বে পরীক্ষা করতে হবে। এভাবে সঠিকভাবে বীজবাহিত রোগের সঙ্গনিরোধ করতে পারলে বীজবাহিত রোগের প্রকোপও আরও অনেক কমে যাবে বলে আশা করা যায়। এবার জানব সঞ্চয়াগারে সংরক্ষিত বীজের ব্যবস্থাপনা সম্পর্কে। গুদামজাত অনেক বীজ অণুজীবের আক্রমণে নষ্ট হয়, বপনের অনুপযোগী ও খাদ্যর অনুপযোগী হয়। অনেক প্যাথোজেনিক ছত্রাক গুদামজাত বীজে ও খাদ্য দানায় বিভিন্ন রকম মাইটোটক্সিন
নিঃসৃত করে। এসব টক্সিনের মধ্যে আলফা টক্সিন, পেটুলিন, স্যাট্রিনিন, ট্রাইকোথিওন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এসব মাইটোটক্সিন মিশ্রিত বীজ খেলে মানুষ ও গবাদি পশুর মাইটোটক্সিস নামক রোগ হয়। এই রোগে অন্ত্রের মারাত্মক ক্ষতি হয় এবং অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। আমরা নিম্নলিখিত উপায়ে সঞ্চয়াগারে বীজের রোগ দমন করতে পারি। যেমন রোগমুক্ত বীজ সঞ্চয়াগারে বা গুদামে সংরক্ষিত করতে হবে। শস্যক্ষেত থেকে বীজ সতর্কতার সাথে সংগ্রহ, মাড়াই ও শুকাতে হবে যাতে রোগ জীবাণুর মিশ্রণ না ঘটে। সঞ্চয়াগারে বীজের সুবিধাজনক তাপমাত্রা ও আর্দ্রতা যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে। উপযুক্ত রাসায়নিক ছত্রাকনাশক কিংবা জৈব পারদ যৌগ প্রয়োগ করতে হবে। ক্ষতিকর পতঙ্গ ও অন্যান্য অণুজীব ধ্বংসের জন্য মিথাইল ব্রোমাইড ও অন্যান্য ধূমায়মান বস্তুর ধোঁয়া প্রয়োগ করে আমরা তার ব্যবস্থা করতে পারি। এছাড়া গুদামজাত বীজের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে যাতে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি না পায় এবং কীটপতঙ্গে ও অণুজীবে আক্রমণ না করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নির্মিত আজকের প্লান্ট প্যাথোলজি বিষয়ের লেকচার 10 ক্লাসটি এরই মধ্যে দিয়ে শেষ হলো। এখন তোমাদের বাড়ির কাজগুলো দেখে নেই। বাড়ির কাজের মধ্যে আছে অন্যতম বীজ রোগতত্ত্বের পরিসর বা উদ্দেশ্যসমূহ লিখবে। প্যাথোজেনের বাহক হিসাবে বীজের গুরুত্ব লিখবে এবং বীজবাহিত রোগসমূহ এবং রোগ দমন পদ্ধতি সম্পর্কে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে আমার অনলাইন ক্লাসটি করার জন্য সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি করোনাকালীন এই মুহূর্ততে তোমরা সকল স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।